জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির। আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। আমাদের সঙ্গে যুক্ত হবেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার আকবর হোসেন। সাথে থাকবেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এস.এম. সাইফ মুস্তাফিজ এবং আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। শেখ রবিউল আলম, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন সংস্কার কমিশন থেকে 23টি আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব তোলা হয়েছে। মন্ত্রণালয় পর্যালোচনা করে 13টি প্রস্তাব বাস্তবায়ন করছে। নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসেই করতে চাই। মাহফুজ আলম বলেন এগুলো খুব বড় কিছু নয়, কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তিনি বলেছেন আগে সময়সীমা ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথার দুটি মানে হতে পারে, মানে তিনি নভেম্বরের শেষে পদত্যাগ করছেন, এটা মানে হতে পারে, কিন্তু তিনি আমাদের শব্দটা ব্যবহার করেছেন এবং ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে বলেছেন। অথবা তফসিলের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কেবল নির্বাচনী দায়িত্ব পালন করবে, যেটা আসলে বিএনপির অনুরোধ বলেন, কি বলবো, পরোক্ষ প্রত্যক্ষ একটু চাপ বলেন, সেটা হতে পারে। তার মানে সরকার শেষ পর্যন্ত বিএনপির কথায় চলে বা বিএনপির অনুরোধই রাখলো, এরকম কিছু বলা যায়? ধন্যবাদ আপনাকে প্রিয় সহলোচক এবং যারা এই মুহূর্তে যমুনা টিভির সাথে যুক্ত আছেন। বিএনপির কথা রাখাটা বড় কথা নয়, সরকারের যে দায়িত্বর যে ধাপ ছিল সেই ধাপে অনুসারেই সেটা ন্যায্য, সেটা বিএনপি স্মরণ করিয়ে দিয়েছে। কারণ বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনায় অভিজ্ঞতা আছে এবং সরকার কিভাবে ফাংশন করে ন্যায্যভাবে সে ব্যাপারে বিএনপি সুস্পষ্ট ধারণা আছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে সেটি কেবলমাত্র এই সরকারের, এটাও কিন্তু সহযোগিতার অংশ। আমরা যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রাজনৈতিক দলগুলি সহযোগিতা করেছে, আমরা জাতীয়তাবাদী দল সহযোগিতা করেছি, সংস্কার, বিচার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে সরকার যাতে সঠিক ট্র্যাকে অগ্রসর হয় সে ব্যাপারে আমাদের যা সহযোগিতা ছিল বা দায়িত্ব ছিল তার অংশ হিসেবে আমরা তাদেরকে স্মরণ করিয়েছি। এবং সরকার নিশ্চয়ই রাষ্ট্র পরিচালনার যেহেতু দায়িত্ব আছে, তারাও বোঝে তত্ত্বাবধায়ক মুডটা কি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরও কিছু এক্সট্রা দায়িত্ব আছে যেটা তারা প্রায় গত 1 বছরের অধিক সময় ধরে করেছে। এখন যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হতে চলেছে বলে আমরা মনে করছি, সংস্কারও অনেকটা গোছানো, সনদ বাস্তবায়ন হতে চলেছে, জুলাই ঘোষণাপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, বিচার কাজ চলমান, নির্বাচন সমাগত। তো নির্বাচন সমাগত যখন হয়ে যায় তখন সরকারকে একটা তত্ত্বাবধায়ক মুডে যেতে হয়। আমার বিশ্বাস সরকার সেটা অনুধাবন করেছে এবং সেই লক্ষ্যে এগোচ্ছে। এটা বিএনপির চাওয়া না, এটা হচ্ছে দেশের মানুষের চাওয়া। অথবা ধরেন একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যেটা অপরিহার্য, যে নিরপেক্ষতা পরিবেশ, নীতি নির্ধারণী বড় ধরনের কোনো সুযোগ সরকারের থাকবে না, সরকার রুটিন কাজগুলি করবে, পাশাপাশি ফোকাস পাবে একটা গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। সেই কাজটি করবার জন্য বা সফল হওয়ার জন্য সরকারের যে সমস্ত প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা যেমন স্মরণ করিয়ে দিয়েছি, সরকার উপলব্ধি করে মাহফুজ আলম সেই লক্ষ্যেই কথা বলেছেন বলে আমার কাছে মনে হয়েছে। জি, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আপনি শেখ রবিউল আলমের ব্যাখ্যা শুনলেন বা তার দিক থেকে তাদের যে বলবার সেটা শুনলেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন কতগুলো বলছিলেন তার পাশেই আসলে প্রেস সেক্রেটারি বসা ছিলেন। তাকে মানে মনে হয়েছে তারা দুজনে এই বিষয়টি জানেন, মানে আমি জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলছি। এবং তিনি মাহফুজ আলম যেটা বলেছেন যে সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস, এগুলো খুব বড় কিছু নেই, নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই বলে তিনি একটা তাগাদা অনুভব করছিলেন বা বলছিল না। তার এই কথার আমি বললাম যে দুটা মানে আসলে বের করা যায়। আপনারা বা আপনি যদিও পোস্টেড, জামাত ইসলামের পোস্টেড কেউ না, কিন্তু আমি জানি খুব ক্লোজলি আপনি দলটিকে দেখেন, দলটির নীতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা আছে। জামাতে ইসলামী এই বিষয়টি নিয়ে আসলে কি ভাবে বা স্ট্যান্ড কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে যমুনা টিভির সবাইকে আসসালামু আলাইকুম, অন্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। শুরু করার আগে আপনাকে একটা ধন্যবাদ দিতে হবে। 1 আগস্ট যখন এদেশের কোনো মিডিয়া সাহস করেনি কিছু বলার,
তখন আপনি মুগ্ধর পানির কথা বলে যে হৃদয়স্পর্শীর মানে অবতারণা করেছিলেন, সেই জন্য আমি বলতে চাই ইউ আর দ্য ট্রু ফ্রিডম ফাইটার অফ দিস কান্ট্রি। অ্যান্ড আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং ঘরে ঘরে আপনার মতো মা বোন জন্ম হোক এই আশাবাদ ব্যক্ত করি। এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি। প্রথম কথা, মাহফুজ কোন ক্যাপাসিটি এই কথাটা বললেন, দ্যাট ওয়াজ এ ডাউট। মাহফুজকে, কারণ এটা দুইটা লোক বলতে পারেন, একটা হচ্ছে প্রধান উপদেষ্টা বলতে পারেন, আর একজন আইন উপদেষ্টা বলতে পারেন। কারণ মোট কি চেঞ্জ হবে কি হবে না, এই সরকার এসেছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। তাহলে কেয়ারটেকারের শুনানি চলছে, এখনও সেই শুনানিটা শেষ হয়নি। এই সরকার আদৌ কেয়ারটেকার গভর্নমেন্টে ট্রান্সফর্ম হতে পারে কি না, দ্যার ইজ এ লিগাল বার। কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট যদি পুনর্ভাবে আমাদের কনস্টিটিউশনে আসে, যেমন 8 অ্যামেন্ডমেন্টের মতো আসলেও বলা আছে একটা সরকার চলে যাওয়ার 15 দিন পর তার কেয়ারটেকার গভর্নমেন্টে নেচার নিতে হবে। আমাদের 15 দিন না 18 মাস চলে গেছে। সো এই গভর্নমেন্টের আর কেয়ারটেকার মোড নেওয়ার কোনো সুযোগ নেই। সেকেন্ড কথা হলো, জুলাই সনদেও কিন্তু আমরা এই গভর্নমেন্টকে যে ইলেকশনের আগে একটা কেয়ারটেকার মোডে যাবে এরকম কোনো অঙ্গীকারনামাও সেখানে যতগুলো সংশোধনী দেওয়া আছে 86-এ তা নাই। সো মাহফুজের নাম আপনি যেটা বলতে চাচ্ছেন, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, হি মাইট লিভ দ্য ক্যাবিনেট, দেয়ার মাইট বি এ নিউ ক্যাবিনেট। কারণ এখানে দুইটা জিনিস আছে, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপি দুইটা দলই বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে তারা নট পরোক্ষ বলবো না, প্রত্যক্ষভাবে অভিযোগ উপস্থাপন করেছে এবং তাদেরকে দিয়ে এই নির্বাচন আদৌ কতখানি, আপনারা সবাই কেবল অভিযোগই করেন কিন্তু নাম বলেন না বাংলাদেশের জনগণের সামনে। এখানে একটা জিনিস বলি, নাম বলাটা যাকে বলা দরকার তাকেই বললাম, সারা দেশের মানুষকে বলে ওই লোকগুলো ক্রেডিবিলিটি এখনই নষ্ট করে দিয়ে এই সরকারটা ইনস্টেবল করাটা মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ না। যাই হোক, সো এই যে আজকে উপদেষ্টা মণ্ডলী আছে তারা পরিবর্তন হবে, কিন্তু দ্যাট ডাজ নট মিন দে উইল মুভ অর সুইচ টু দ্য আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট। কারণ সরকারের সনদের ভোট করতে হবে, গণভোট আছে। সো আপনি খালি যে সংসদীয় পার্লামেন্ট ইলেকশন করবেন তা না। দ্বিতীয় কথা, আমরা বলছি প্রশাসনের আমূল পরিবর্তন করতে হবে। থার্ড কথা, আজকে দেখেন বিএনপি একটা অভিযোগ দিয়েছে, যেসব সংস্থা সরকারি না তারা যেন ভোট কেন্দ্রে কি করতে না পারে, সহযোগিতা করতে না পারে। সো এই যে নির্বাচনের মতো একটা বিরাট কর্মযজ্ঞ, এটাকে কিভাবে করবেন, কেমন করে করবেন। তারপরে আর একটা জিনিস আপনার মাধ্যমে বলি, যে আমাদের এখন নির্বাচনী ইশতেহারই দেয়নি, নির্বাচনী ইশতেহার আসবে ডিসেম্বরে, তফসিলটা ঘোষণা হবে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের অনেকগুলো কমিটমেন্ট আছে, বিচারের কথা আমি বাদ দিলাম, তাহলে এখনও কবে গণভোট অনুষ্ঠিত হবে সে বিষয়ে কিন্তু ঐকমত হয়নি। ডক্টর ইউনূস সাহেব একটি আদেশ জারি করবেন, নট অধ্যাদেশ, সোফার রিলেটস টু জুলাই সনদ। তাহলে এই কাজগুলো চলমান। আমার কাছে মনে হয় উনি একটা তাগাদা দিচ্ছেন মাহফুজ সাহেব, যে আর আমাদেরকে ডিলে করার কোনো সুযোগ নেই, এই কাজগুলো আমাদেরকে নভেম্বরের প্রথমেই করতে হবে, হয়তো গণভোটটা নভেম্বরের মধ্যে করতে হবে, তারপরে উই উইল গিভ দ্য কনসেন্ট্রেশন টু দ্য ইলেকশন। দ্যাট ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং। এস এম শাহরিয়ার কবির, আপনি একটা কথা বলেছেন, সে তার পরিপ্রেক্ষিতে আমাকে একটা কথা বলতেই হয়। আপনি বলেছেন যে উপদেষ্টারা আসলে আপনারা মনে করছেন ক্রেডিবিলিটি হারিয়েছে, তাদের নাম বলতে চান না, এই কারণে জনসমক্ষে প্রকাশ করে সরকারের একটা ইনস্টেবিলিটি তৈরি হোক সেটা আপনারা চান না। কিন্তু যদি আপনাদের কাছে প্রমাণ থাকে যে কেউ ক্রেডিবিলিটি হারিয়েছে, তার আসলে একদিনও আসলে দায়িত্বে থাকার অধিকার নেই বা তিনি সেই অধিকার হারিয়ে ফেলেন, সেটাই বিশ্বাস করি। এস এম সাইফ মুস্তাফিজ, আপনি খবরটি নিশ্চয়ই পেয়েছেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন যে যা করার আগামী মাসের মধ্যেই করতে চাই, নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে। এবং তিনি বলেছেন আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথা আমি ভিডিওটি দেখেছি এবং তিনি বলেছেন যে নভেম্বরের শেষে নির্বাচন কমিশন তো দায়িত্ব গ্রহণ করবেন, তখন তারাই আসলে সকল সিদ্ধান্ত নেবেন, এমন কিছু তিনি মিন করেছেন। তার মানে আমি যদি তার কথার হিসাব করি, ডিসেম্বরের শুরু থেকে নির্বাচন কমিশন দায়িত্ব নিচ্ছে, এখনকার যে সরকারটি সেটি অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে। এটি নিয়ে এনসিপির কি মাহফুজ আলমের সঙ্গে তারই যেটি তিনি প্রকাশ করেছেন সহমত, দ্বিমত, সমালোচনা, আলোচনা, বিশ্লেষণ কি? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।
দেখুন, আমরা তো আমাদের লাইনটা ক্লিয়ার রেখেছি। এই অভ্যুত্থান পরবর্তী সরকার শুধুমাত্র নির্বাচনের ম্যান্ডেট নিয়ে আসলে সরকার গঠন করেনি, বরঞ্চ তাদের যেসব দিকে ফোকাস হওয়া উচিত ছিল, আমাদের সংস্কারের যে আলাপটা ছিল, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাটা আমরা এখনও পাইনি আসলে কীভাবে এটা বাস্তবিক রূপ ধারণ করবে বা সাংবিধানিক ভিত্তিটা কী থাকবে। এছাড়া আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার বিচার, এটার একটা রোড ম্যাপ বা একটা দৃশ্যমান যে একটা পরিণতির দিকে আমরা দেখার একটা আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের ছিল, সে ব্যাপারগুলো নিয়ে আসলে এই সরকারের যেরকম ভূমিকা রাখার কথা ছিল, যেরকম কাজ বা অবস্থান আমরা দেখতে চেয়েছিলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছি না। বরঞ্চ লন্ডন থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্ট পুরোপুরি আসলে নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছে এবং তাদের আলাপ আলোচনার ভঙ্গি প্রেক্ষিতে তারা বিভিন্ন সময়ে সেই রাজনৈতিক দলগুলি আসলে বিভিন্ন দাবি দাওয়া করছে। হঠাৎ করে তারা তত্ত্বাবধায়ক সরকারের মডেল চাচ্ছে, যেখানে আসলে আমার পূর্বের আলোচকে বললেন যে এইবার আসলে সেই বিষয়টি হওয়া সম্ভব নয়। সাইফ, নির্বাচন না হলে আসলে কি হবে? এই উপদেষ্টাদের নিয়ে প্রত্যেকটি দলই আসলে অভিযোগ করছেন, তাহলে এই সরকার আর কতদিন কন্টিনিউ করবে? না, ডেফিনেটলি নির্বাচনের, আমি যেটা বলতে চেষ্টা করছি যে নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো তো একরকম মুখোমুখি করে দেওয়া হয়েছে। এগুলো তো আসলে কখনোই মুখোমুখি ছিল না। প্রায় 1.5 বছর পার হয়ে যেতে যাচ্ছে, সে সময় যতটুকু সময় ছিল, এই সময়ের মধ্যে তো মানে অলরেডি একটা সলিউশন আসা সম্ভব ছিল। আর সেখানে আমাদের রাজনৈতিক দলগুলোর মতবিরোধ এবং মত পার্থক্যের জায়গার জের ধরে আসলে এটি এত লেন্দি একটা প্রসেসের দিকে গিয়েছে। এবং আমরা মনে করি যে আসলে নির্বাচনটা অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে যে এই ব্যাপারগুলো আসলে সুরাহাটা খুব জরুরি। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, যদি নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যায়, আপনি কোনো সমস্যা দেখেন কিনা? আমার কাছে তেমন কোনো সমস্যা এমনিতে মনে হয় না, যদি না আসলে যেটাও বলছিল যে এই সরকারের প্রধান দায়িত্ব কি, কেয়ারটেকার গভর্নমেন্ট না, একটা অন্তর্বর্তী সরকার এবং তার কতগুলো একদমই নির্দিষ্ট কতগুলো দায়িত্ব আছে, যে জন্য একে কেয়ারটেকার করা হয়নি। এবং তার প্রধান দায়িত্ব হচ্ছে সংস্কার করা, সংস্কারের ফ্যাসিলিটেট করা, সংস্কারকে আসলে কদ্দূর হবে, কিভাবে হবে সেটাকে নিশ্চিত করা। নভেম্বরের মধ্যে, নভেম্বরে এটা যদি ক্যাবিনেট না থেকে যদি এটা আমাদের কেয়ারটেকারের শেপ নেয় এবং নির্বাচন কমিশনের হাতে যদি আসলে যায়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচন কমিশন ইটসেলফ এখনো পর্যন্ত সংস্কারের একদমই বাইরে রয়ে গেছে। যে দুইটা জায়গাতে কোনো ধরনের সংস্কার হয় না এবং যে দুইটা জায়গায় সংস্কার খুবই গুরুত্বপূর্ণ, তার একটা ছিল হচ্ছে এমনিতে যদি ধরেন নির্বাচন করার জন্য সেটা পুলিশ, আর নির্বাচন কন্ডাক্ট করার জন্য আসলে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন, রিফর্ম কমিশন যে সমস্ত সাজেশন দিয়েছে তার প্রত্যেকটা তারা আসলে অপোজ করে গেছে এবং তারপরে এটা কিভাবে সলিউশন হবে সে বিষয়ে কোনো ধরনের আলোচনাই হয় না। তার মানে এখন পর্যন্ত আপনি দেখেন দল নিবন্ধনের ঘটনাগুলি পর্যন্ত একদম একটা আর্মি গভর্নমেন্ট যেরকম কালাকানুন করছিল, ফ্যাসিস্টরা সেটাকে যেভাবে আরও ধরেন আরও বেশি কালাকানুনে আরও শক্ত করছিল, সেই জায়গাটার মধ্যে রয়ে গেছে। আপনি একটা ইনক্লুসিভ ইলেকশন করবেন, আপনি পলিটিক্যাল পার্টি হিসাবে কেউ রেজিস্টার্ড হবে, সেই জায়গাটা আপনি ব্যারিয়ার হয়ে দাঁড়াইছেন। ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে যে কত বেশি পলিটিক্যাল পার্টি এনলিস্টেড হবে এবং ইলেকশনে আসবে এটাকে ফ্যাসিলিটেট করা, সেইখানে তার উল্টো কাজটা করতেছে ইলেকশন কমিশন এবং একদম হাসিনার ইলেকশন কমিশনের মতো। কারণ আইনটা হচ্ছে হাসিনার ইলেকশন কমিশন, যে আইনে চলতো সেই আইনের মধ্যে আছে, সেই জায়গাগুলি নিয়ে কোনো কথা হচ্ছে না। তো রিফর্মের একটা হচ্ছে যে আপনি পরের যে আসলে গভর্নমেন্ট এসে যে রিফর্ম করবে সেটা, আরেকটা হচ্ছে গভর্নমেন্টে যাওয়ার আগে আপনার যে রিফর্ম লাগবে সেইটা, সে বিষয়গুলোর মধ্যে কোনো ধরনের তো আসলে যোগসূত্র স্থাপিত হয় নাই। দ্যাটস দ্য প্রবলেম। নভেম্বর কোনো প্রবলেম না। জি, আকবর হোসেন, এখন আপনার কাছেই বরঞ্চ আমি একটু ক্লিয়ার হই। শুরুতেই আপনাকে পেলে আসলে শুরুতেই প্রশ্নটা করতাম, ক্লিয়ার হয়ে নিলে আলোচনাটা আর একটু সুবিধা মতন আমরা করতে পারতাম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আজকে সকালেই বলেছেন যে নভেম্বরে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করা আগামী মাসের মধ্যেই করতে চাই, কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল 3 মাস, এখন আছে 1 মাস। তার এই কথাগুলো আসলে কি ইঙ্গিত দেয়? আমরা দুটো মানে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, যে নভেম্বরের শেষে তিনি পদত্যাগ করছেন অথবা তফসিলের পর সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো কেবল নির্বাচনী দায়িত্ব পালন করবে। জনগণ আসলে কোনটা বুঝে নেবে? আসলে এটার একদম স্পেসিফিক উত্তর আমার কাছে নেই। আপনি যদিও জিজ্ঞেস করেছেন যে হয়তো আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবেন, আপনি সরকারের অংশ। আমি তথ্য মন্ত্রণালয় বা তথ্য উপদেষ্টার মুখপাত্র নই। আমি লন্ডনে আছি এবং আপনারা যেরকম খবরগুলো দেখেছেন আমিও দেখেছি বা দেখছি, এবং আমি যতদূর বুঝতে পারছি ওনার কথাগুলোকে বিশ্লেষণ করলে বা যে ধারণাগুলো হয়তো আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে নভেম্বর মাসে উনি বলেছেন যে ক্যাবিনেট ক্লোজ হয়ে যাবে।
তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে উনি যেটা বলেছেন যে গণমাধ্যমের কিছু সংস্কারের বিষয়ে কিছু প্রস্তাবনা তারা তৈরি করেছেন যেগুলো ক্যাবিনেট অ্যাপ্রুভ করতে হবে। তার মানে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় তার 3 মাস আগে থেকে যাবতীয় কার্যক্রম ইলেকশন কমিশনের হাতে ন্যস্ত থাকার কথা। সেক্ষেত্রে ক্যাবিনেট আর নতুন করে তখন কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন বলে আমার ধারণা। আমি আবারও বলছি এটা আমার ধারণা। এবং ধরুন তখন তার ক্যাবিনেট নতুন করে সিদ্ধান্ত আর কোনো নেবে না, কিন্তু তারা ডে টু ডে অ্যাক্টিভিটি গুলো করবে। আর ইলেকশন কমিশনের হাতে যখন মানে যাবে তফসিল ঘোষণার আগে 3 মাস আগে থেকে যদি যায়, তাহলে ইলেকশন কমিশন সেভাবে পারফর্ম করবে। বা গভর্নমেন্ট যদি কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে হয়তো ইলেকশন কমিশনের সঙ্গে ডিসকাস করে সেটার প্রস এন্ড কনস বিবেচনা করে তারা আকবর হোসেন, আপনি যে একটু থামাই মাঝখানে, আপনি যে ফর্মটার কথা বলছেন সেটা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে হয়, কিন্তু এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের একটা পার্থক্য আছে। আপনি যে বলছেন যে নির্বাচনকালীন সরকারের যে ফরম্যাটটির কথা বলছেন, আমি যেটা বলতে চেয়েছি যে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে হয়, তাহলে কি হচ্ছে যে বিএনপির কথা অনুযায়ী সরকার কি আসলে তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবে তখন এইরকম কিছু? দেখুন, আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি বা দেখি যে আমরা তো যদি এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টের কথা যদি আমরা বলি, 91 থেকে তো আমরা ইলেকশনগুলো দেখছি। এবার একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন তৈরি হয়েছে যেটা একটা অন্তর্বর্তী সরকার, এটা নাম দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকার। এখন সত্যি কথা বলতে কি, অন্তর্বর্তী সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে এটা অনেক সময় আমি বুঝে উঠতে পারি না। হয়তো আছে কিছু একটা, যেমন অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটটা তৈরি হয়েছে এটা গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনি এই সরকারের কাছে একটা ক্রেডিবিলিটি এক্সপেক্ট করেন যে এই সরকার নিরপেক্ষ থেকে একটা ক্রেডিবল ইলেকশন তারা আয়োজন করবে, এবং সেই ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতাটা অত্যন্ত জরুরি। তো সেই সংক্রান্ত যদি কোনো ইস্যুস থেকে থাকে, রাজনৈতিক দলগুলো সেটা চিফ অ্যাডভাইজারের কাছে বলছেন বা তারা বলবেন, এবং চিফ অ্যাডভাইজার যদি মনে করেন যে হ্যাঁ বিষয়গুলোকে যৌক্তিক এবং এগুলোকে অ্যাড্রেস করা দরকার, তিনি করতে পারবেন। এখন আপনি ওই 3 মাসের বিষয়টা যে এটা কি তত্ত্বাবধায়ক সরকার নাম হবে নাকি অন্তর্বর্তী সরকার নাম হবে, তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র কি, অন্তর্বর্তী সরকারের চরিত্র কি, এইগুলো আমার কাছে মনে কি খুব সূক্ষ্ম, মানে এটার লাইনটা এত থিন লাইন যে আসলে একটার সঙ্গে আমি আর একটা ডিফারেন্স খুব একটা দেখি। আমি যেটা বলি মূল বিষয়টা হচ্ছে যে ইলেকশনটাকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ মানদণ্ড উত্তীর্ণ করা। তো সেই বিবেচনা যদি দেখেন তাহলে এখন যে উপদেষ্টা পরিষদ আছে তারা যদি ক্রেডিবল হয়ে থাকেন, তাদেরকে নিয়ে যদি বড় রাজনৈতিক দলগুলোর কোনো আপত্তি না থাকে, তাহলে দ্যাটস ওয়েল এন্ড গুড, ফাইন। আর যদি তাদের কারোকে নিয়ে আপত্তি থেকে থাকে, সেটা কি করবেন, রাজনৈতিক দলগুলো যদি সে দাবি তুলে থাকে নিশ্চয়ই চিফ অ্যাডভাইজার সেটাকে অ্যাড্রেস করবেন। সুতরাং মানে অপারেশনাল ব্যাপারটা যাই হোক না কেন, মূল উদ্দেশ্য কিন্তু সরকারের নিরপেক্ষতা, নির্বাচন অনুষ্ঠান করা। জি, শেখ রবিউল আলম, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধনী 20 নম্বর যে অনুচ্ছেদটি সেটির সাথে একমত না বিএনপি। এখন 20 নম্বরে বলা হয়েছে, সংশোধিততে বলা হয়েছে জোট মনোনীত প্রার্থী হলেও তাকে ভোট করতে হবে নিজের দলের প্রতীকে। তার মানে এই যে যদি ধরেন বিএনপির সাথে এনসিপি জোট করে নির্বাচন করে এবং নাহিদ ইসলাম ঢাকা 11-এর প্রার্থী হন, তাহলে এনসিপি যদি শাপলা প্রতীক পায় নাহিদ ইসলামকে শাপলাতেই নির্বাচন করতে হবে, চাইলেও ধানের শীষ নিতে পারবে না। নাহিদ ইসলাম শাপলায় নির্বাচন করলে বা আন্দালিব রহমান পার্থ যদি গরুর গাড়ি মার্কায় ভোট করে, তাহলে বিএনপির কি সমস্যা? না, বিএনপির কোনো সমস্যার কিছু নেই। বিএনপি মনে করছে যে যেহেতু জোটবদ্ধ নির্বাচনটা হবে, সেখানে ওই জোটের প্রার্থীরা যদি জোটের শীর্ষ যে দল, সবচেয়ে জনপ্রিয় যে দল, সেই দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনটা করা যায়। এবং ধরেন জনগণের যে ভোট, সেই ভোটটাকে জোটের পক্ষে সমন্বিতভাবে কালেক্ট করা অথবা সমর্থন পেতে সুযোগ হয়, সেই জায়গার থেকে বলা। আর ছোট দলগুলির, আমাদের মতো বড় দলের সাথে যারা জোটবদ্ধ আছে, তাদের এই ধরনের একটা দাবি তারা আশা করে যে ধানের শীষ প্রতীকটা যদি পায় তাহলে ইজিয়ার হয় প্রতিপক্ষকে, বিশেষ করে ভোটের রাজনীতিতে ফেস করার জায়গা থেকে। সেই জায়গা থেকে অন্যান্য ছোট রাজনৈতিক দলগুলির ডিমান্ড আছে, আমরা যেহেতু একটা বৃহত্তর পরিসরে রাজনীতি করি, আমাদের একটা বৃহত্তর পরিসরে জোটকে নেতৃত্ব দিতে হয়, জনগণকে নেতৃত্ব দিতে হয়, ভোটের রাজনীতিতে একটা সৌন্দর্য বিরাজ করে, যার ফলে আমরা এই দাবিটা করেছি। বিবেচনা করবে নির্বাচন কমিশন এবং সরকার। একটা জায়গায় একটু বলার দরকার আছে, আমাদের আইনজ্ঞ সাহেব বলছিলেন যে এই সরকার শাসনতন্ত্র পরিবর্তনের জন্য আসছে। আমি জানি না এই সরকার শাসনতন্ত্র পরিবর্তনের জন্য এসেছে কিনা। এই সরকারের মূল কাজ হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। তবে যেহেতু আমাদের 17 বছরের
ফ্যাসিবাদী শাসন ছিল, একটি ফ্যাসিবাদী সরকার শাসনতন্ত্রের যত্রতত্র ব্যবহার করেছে, সেখানে কিছু ব্যত্যয় ঘটেছে, তার পরিবর্তন দরকার আছে এবং সেই পরিবর্তনের পর থেকে কিন্তু সরকার এগোচ্ছে, যার জন্য কিন্তু জুলাই সনদ হয়েছে। কিছু অর্ডিন্যান্স জারি করে, বিধিবিধান চেঞ্জ করে, আইন পরিবর্তন করে ইতিমধ্যে সরকার অনেক অংশ করেছে। সংবিধান সংস্কার সংক্রান্ত যেগুলি আছে সেইগুলি নিয়েও আমরা কিন্তু অগ্রসর হচ্ছি, ওটা কিন্তু চলমান। মনে রাখা দরকার যে শাসনতন্ত্র পরিবর্তন করতে হলে আগামীতে একটা নির্বাচিত পার্লামেন্ট দরকার, সেটি ছাড়া কোনোভাবেই হচ্ছে না, সেটাও কিন্তু একটা মূল লক্ষ্য। যার ফলে বলছি এই সরকার কিন্তু, আকবর সাহেব বলছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের পার্থক্য বোঝাটা খুব কঠিন, আমিও তাই মনে করি বোঝাটা খুব কঠিন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচনকে ফোকাস দিয়ে একটা নিরপেক্ষ পরিবেশ তৈরি করে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করায় ব্রত থাকে, বাট অন্তর্বর্তীকালীন সরকারের আরও কিছু এডিশনাল কাজ দাঁড়িয়েছে। এই কারণে তারা কিন্তু প্রায় 15 মাস ধরে ফাংশন করেছে এবং সেটা প্রায় পরিসমাপ্তির পথে, যার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারটাই তত্ত্বাবধায়ক সরকারের মুডে গেলে নির্বাচনটা ফোকাস পাবে, নিরপেক্ষ যে বলা হচ্ছে যে পরিবেশ তৈরি করা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, প্রশাসনকে ঢেলে সাজানো, এটা তখন যখন গুরুত্ব পাবে আমার মনে হয় যে নির্বাচনের জন্য সেটা সহায়ক হবে। সেই লক্ষ্যেই অন্তর্বর্তীকালীন সরকার আমার ধারণা তত্ত্বাবধায়ক মুডে যেতে তাদের হচ্ছে, সেটাই জনগণের দাবি, অন্য রাজনৈতিক দলের দাবি। কিন্তু অন্য রাজনৈতিক দলের আরো কিছু এডিশনাল দাবি থাকতেই পারে যে সেটা তারা পূরণ করে ওখানে যাক, সে ব্যাপারে কিন্তু বিএনপির দ্বিমত নেই। কিন্তু আমরা বলতে চাই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সরকারকে আপনার তত্ত্বাবধায়ক মুডে যেতে হবে, সেটা নালে নিরপেক্ষ পরিবেশ, সব দলের সমান সুযোগ নিশ্চিত হবে। জি, এস এম সাইফ মুস্তাফিজ, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আপনাদের দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি। 2024, 18 ও 2014 সালের যে বিতর্কিত নির্বাচন হয়েছে, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের আর পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি নির্বাচন জাতি উপহার পাবে। ইঞ্জিনিয়ারিং যখন হচ্ছে দেখতে পাচ্ছেন, তাহলে তা প্রতিহত করার জন্য কিছু করছেন না কেন? কারণ আপনারা তো অনেক কিছু প্রতিহত করতেই রাস্তায় যান বা যমুনা ঘেরাও করেন, তো এখন কিছু করছেন না কেন? দেখুন, আমরা তো আসলে ডে ওয়ান থেকে চেষ্টা করছি আসলে একটা স্থিতিশীল অবস্থা যেন বিরাজ করে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেন আমরা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। কিন্তু আমরা যত সময় গেছে আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক দলগুলো আসলে এই পুরানো কালচারটাকে আসলে আঁকড়ে ধরে থাকতে চায়, এবং তারই পরিপ্রেক্ষিতে আপনি একটু আগেই প্রসঙ্গ একটা উল্লেখ করলেন যে উপদেষ্টা মণ্ডলী পরিষদে যে আলাপটা এসছে, যে আইনটি নতুনভাবে এসছে যে মার্কাতে হচ্ছে যে অন্য দলগুলো নিজেদের মার্কায় ইলেকশন করতে হবে, যে জোটও হয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু দেখলাম যে সালাউদ্দিন সাহেবের যেরকম সে সব কিছুতে বাধা দিয়ে আসছে ঐক্যমত কমিশনের জায়গা থেকে, সে এখানেও একটা বাধা দিলেন, চিঠি পাঠিয়েছেন। এবং আমার মনে হয় যে এটা হয়তো তারা মেনেও নিতে পারেন, কারণ তাদের যা যা এক্সপেকটেশন, যা যা চাওয়া, মানে সবই দেখা যাচ্ছে ফুলফিল করা হচ্ছে। এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে মাহফুজ আলম এটাও বলেছেন যে আমরা দেখেছি যে দুটি দল আসলে ভাগজোট করে এসপি ডিসি এগুলো করে ফেলেছে। তো এটা তো এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো বিগত আওয়ামী লীগ সময় যেভাবে হয়েছে, আপনি পুরো কাঠামো যেভাবে তাদের একটা দলের কেন্দ্রিক করে রেখেছে, প্রশাসনিক যে সাপোর্টগুলো তাদের লেগেছে, এবারও তো সেইভাবেই সেই কার্যক্রমগুলো করা হচ্ছে। রবিউল আলমের ওই পয়েন্টটাকে আপনি শুনেছেন কিনা যে জোট করলে আসলে বিএনপির সেই অর্থে কোনো সমস্যা নেই, ছোট ছোট রাজনৈতিক দলগুলোই আসলে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে চায়, সে কারণে তাদের যে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে যেই দলগুলোর, তাদের অনুরোধের প্রেক্ষিতে তারা আমার মনে হয় সেই দলগুলো আসলে বিএনপিটাই করা উচিত, মানে তাদের ওই স্বতন্ত্র দলগুলো না রেখে তারা যদি বিএনপির আদর্শভাবে ধারণ করে, তাদের একবারেই ওই মার্কা সহ বিএনপিতেই জয়েন করাটা আমার মনে হয় বেটার। আলাদা করে দোকান খুলে এই এতগুলো দল এতগুলো, মানে এনসিপি বিএনপির সাথে জোট করবে না, যদি যায় তাহলে বিএনপিই করবে সরাসরি। এনসিপি নিজেদের স্বতন্ত্র রাজনীতি করছে, এনসিপির মতাদর্শের সাথে যদি কোনো রাজনৈতিক দল মিলে আসতে চায় তাই দে আর ওয়েলকাম। এনসিপির সাথে বিএনপিকে জোট করতে হবে। আমরা তো বিএনপি, জামাত বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে সবার ক্ষেত্রে আমরা এই ডোর ওপেন রেখেছি। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, কুষ্টিয়ার আসরের নামাজ শেষে একটি মসজিদে বক্তব্য দিচ্ছিলেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা, তখন রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করে স্থানীয় বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শাহজাহান আলী হান্নান বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি, এছাড়া বড়িয়া জামে মসজিদ কমিটির সভাপতিও তিনি।
আমির হামজা কুষ্টিয়া 3 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী। এই ঘটনার একটা ভিডিও ক্লিপে আমরা যেটা দেখতে পেরেছি যে আমির হামজা বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমির হামজাকে কিছু বলার অনুমতি চান। এই সময় হান্নানকে বলতে শোনা যায়, হুজুর ধর্মীয় আলোচনা যত পারেন করেন, কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। এরপর মসজিদে থাকা মুসল্লিরা উত্তেজিত হন, তারা হান্নানের দিকে তেড়ে যান এবং ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন। পরে অবশ্য আমির হামজা ক্ষমা চেয়েছেন তার কাছে। একটা এক্সাম্পল দিতে চাই, তিউনিশিয়ার ইসলামপন্থী রাজনৈতিক দল আন নাহুদা পার্টির প্রেসিডেন্ট রশিদ আল ঘানুচি মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে বলেন। এতে রাজনৈতিক বিভেদ মসজিদেও টেনে নেয়ার যুক্তি দেখান তিনি, যা মসজিদের পবিত্রতা নষ্ট করে। মসজিদে রাজনৈতিক আলোচনা নিয়ে আসলে জামায়াতে ইসলামের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে। কিন্তু কথা হলো, আপনার এই প্রশ্নের আগে অনেকগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, ছোট ছোট করে একটু বলেন। প্রশ্নগুলোর যদি উত্তর না দিই তাহলে একটা ভুল মেসেজ। একটু হ্যাঁ সময়। ফার্স্ট হচ্ছে, প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা যখন বলেন তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট এবং আজকের এই এন্ট্রিম গভর্নমেন্ট বোঝেন না, তার ওই পদে থাকা উচিত না। এটা আমার পার্সোনাল মত। এবং এইখান থেকে কেন বললাম, আপনি একটু আগে বললেন না নৈতিক হারাইছে কি উপদেষ্টারা। দেখেন, রাষ্ট্রপতিকে সরাতে চাইছে একটা পার্টিকুলার দল, বিরোধিতা করছে 14 দল যারা ফ্যাসিস্ট সরকারের মানে আর একটা হাত, তাদেরকে যখন আমরা কি করতে চাইছি, বলতে চাইছি যে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, সেটাতে আপনি কি করলেন, বাধা দিলেন। দ্বিতীয় আর একটা জিনিস বোঝেন, আমি কেয়ারটেকার আর এন্ট্রিম গভর্নমেন্টের মধ্যে পার্থক্য বলছি। কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে কোথায় থেকে? কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে বাংলাদেশের শুরু থেকে। 1973 সালে ইলেকশনে ধরেন, 1973 সালের ইলেকশনে মুস্তাক সাহেবকে জেতানোর জন্য শেখ সাহেব সে সময় হেলিকপ্টার পাঠায় কুমিল্লা থেকে সব ব্যালট বাক্স ঢাকায় নিয়ে আসছে। 73 বাদ দেন, রেগুলার পিরিয়ডিক ইলেকশন হতে হবে। 73-এর পর তার 5 বছর পর ইলেকশন হওয়ার কথা হয়নি। 79 সালে ইলেকশন হলো। স্যার এস এম শাহরিয়ার কবির, আমার এই অনুষ্ঠানের সময় তো খুব কম, আপনি যদি 71 থেকে ইতিহাস বলতে থাকেন। না, আমি ইতিহাস বলবো না, আমি ইতিহাস বলবো না, খালি আমাকে ছোট্ট করে কাটা। যদি আপনি জনগণকে বুঝান যে কেয়ারটেকার এন্ট্রিম গভর্নমেন্ট অ্যাক্ট, তাহলে মুগ্ধদের রক্ত বৃথা যেতে যাবে। আমার কাছে মনে হয় না জনগণ এটা বোঝে না, জনগণ বোঝে। যদি তাই বোঝে তাহলে আমি এখান থেকে আমি বলবো যে এই গভর্নমেন্টের লেজিটিমেসি হচ্ছে জনগণের সরকার এবং যারা রক্ত দিছে সেই রক্তের সাথে। এবং এই সরকার কখনোই আসেনি খালি একটা ভোট করার জন্য। এই সরকার এসেছে জনগণের যে ম্যান্ডেট, সেটা হচ্ছে কি বিচার, সংস্কার এবং তারপরে ইলেকশন। এখন এই তিনটার বাইরে যে করা হবে না। এখন আপনার কোশ্চেনে যদি আসি, দেখেন মসজিদ আপনি উপাসনালয়, এখন আপনি মসজিদকে আইডেন্টিফাই করলেন, মন্দিরকে আইডেন্টিফাই করলেন, প্যাগোডাকে আইডেন্টিফাই করলেন, কোন জায়গায় আমরা রাজনীতির বাইরে আছি? মসজিদে যে আপনি বলতেছেন রাজনীতি, এখন যদি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্টেট কায়েম করছে, সেই বক্তব্য যদি দিই, খুতবাতে আপনাকে কি বলছে, সমসাময়িক বিষয়ে আপনাকে প্রতি সপ্তাহে কি দিতে হবে, খুতবা দিতে হবে। আপনি যদি এটাকে বলেন যে রাজনৈতিক আবরণ, রাজনৈতিক আবরণকে আমি যদি মসজিদে দাঁড়ায় বলি যে জামাত ইসলামকে ছাড়া অন্য কাউকে ভোট দিবেন না, দ্যাট উড বি এ রাজনৈতিক কি বক্তব্য। কিন্তু যদি আমি ওখানে যে বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করছেন, এইভাবে একটা আদর্শ রাষ্ট্র গঠন হতে পারে, আদর্শ রাষ্ট্র ইনসাফের ভিত্তি হতে হবে, যে এই কনস্টিটিউশন দিয়ে এতদিন বাংলাদেশ চলছে, সেই কনস্টিটিউশনের মধ্যে নিশ্চয়ই একটা সমস্যা আছে বলে আমাদের দেশে এত বিশৃঙ্খলা। তাহলে যদি বলে যে না, এই সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে, কারণ এলএফওতে ছিল ইসলাম, ইসলামের ভিত্তিতে বাংলাদেশ একটি সংবিধান জারি হবে, ধর্মনিরপেক্ষতা ইম্পোর্ট করা হয়েছে, ইন্ডিয়ান ড্রাফটেড কনস্টিটিউশন, এই কথা যদি মসজিদে বলি, হাউ ইট উইল এফেক্ট দ্য পলিটিক্স? কারণ ইটস মাই রাইট। আর আপনি বলতেছেন এখানে গ্যারান্টি দিচ্ছেন ফ্রিডম অফ স্পিচের। আমি যদি ধর্মীয় উস্কানিমূলক কোনো ফান্ডামেন্টালিস্ট কোনো কথা না বলি, আমি যদি কোনো মব সৃষ্টি না করি, তাহলে আপনি একজন মুসলমান ওখানে আসেন, একজন লোক একটা বক্তব্য দিচ্ছে, আপনি ধৈর্য ধরে শোনেন। এটার নামই তো বিউটি অফ ডেমোক্রেসি। আপনাকে বলতে হবে কোন অবস্থাটা বলেনি। অবস্থান হচ্ছে মসজিদে রাজনৈতিক আলাপ করা যাবে। আমি যদি এক লাইনে বুঝি, আমি আসছি আপনার কাছে। মসজিদে না, সমস্ত উপাসনালয়, ধর্মীয় উপাসনা আপনি রাজনৈতিক আলাপ করা যাবে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, এখানেই থামাচ্ছি। এ নিয়ে আমি আমার খুবই ক্ষুদ্র জ্ঞান ইসলাম নিয়ে, তারপরে একটু বলতে চাই। আকবর হোসেন মাঝখানে কিছু বলতে চান, প্লিজ আকবর হোসেন। উনি যে কথাটা বলছিলেন, আমিও আমার ধারণা যে উনি আমার কথাটা কতটুকু গ্র্যাব করেছেন আমার একটু সেজন্য আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখুন, আমি কিন্তু অন্তর্বর্তী সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যাপারটা আমি বুঝি না, বিষয়টা সেই না। আমি বলেছি যে এটা তাই বলছেন ভাই, আপনি তাই বলছেন, আপনি তাই বলছেন। উনি শেষ করুন, আকবর হোসেন শেষ করুন। শুনুন, আমাকে শেষ করতে দিন। বাংলাদেশে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন চলছে।
এখন এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো যেটা চায়, এখন মানুষও যেটা চাচ্ছে যে হয়তো অনেকেই চাচ্ছেন যে একটা নির্বাচন আমাদের দরকার, আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যেতে হবে। ডেমোক্রেটিক প্রসেসে ফিরে যেতে যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? এই সরকার যেটা এখন রান করছে গত 1 বছরের বেশি সময় ধরে, এই সরকার যেটা নির্বাচন আয়োজন করে বা যেটা তারা করতে যাচ্ছে, তাদের নিরপেক্ষ ভূমিকা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী মোডেই থাকো। এখন অন্তর্বর্তী মোডের থেকে তারা যখন তত্ত্বাবধায়কের মোডে যাবে, এখন আপনি তো বলছেন এক্সিস্টিং কনস্টিটিউশনের অনেক কথা যে কোনটা তত্ত্বাবধায়ক কোনটা অন্তর্বর্তী। এই সরকার যখন গঠিত হয়েছিল তখন তো কোনো কনস্টিটিউশন মেনে গঠিত হয়নি, সেটা হওয়ার কথাও না। সুতরাং আমরা এখন যে বিতর্কগুলো আনছি, হতে পারে এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতে পারে, বিষয়টা কিন্তু মানুষ কি বুঝবে? মানুষ বুঝবে মোটা দাগে সরকারটা নিরপেক্ষ কিনা, তারা নিরপেক্ষভাবে অ্যাক্ট করছে কিনা, আয়োজন করছে কিনা ইলেকশনটা ক্রেডিবল ওয়েতে। আমি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। এবং যদি কোনো রাজনৈতিক দলের দাবি থাকে যে না ঠিক আছে কোনো উপদেষ্টা তারা নিরপেক্ষ নন, যে বা তাদের নিরপেক্ষ হওয়া দরকার, সেটা চিফ অ্যাডভাইজার নিশ্চয়ই সেটাকে অ্যাড্রেস করবেন। লোক তো চেঞ্জ হচ্ছে, সরকার প্রধানও চেঞ্জ হচ্ছেন না, এই সরকারকে রেখে ইলেকশনটা হবে। সুতরাং ওই অর্থে সাধারণ মানুষের কাছে অন্তর্বর্তী এবং তত্ত্বাবধায়কের লাইনটা খুব থিন। আমরা হয়তো যেটা আলোচনা করছি এটা হচ্ছে যে আইনের অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে, কিন্তু এটাও মনে রাখতে হবে কিন্তু কোনো আইন দ্বারা গঠিত হয় নাই। জি জি জি, আসবো আবারও নিশ্চয়ই আপনার কাছে। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম সহ সকলকেই বলছি, আমাকে ক্ষমা করবেন, ধর্ম সম্পর্কে আমার আসলে ব্যারিস্টার SM শাহরিয়ার কবিরের মতো বিশদ জ্ঞান নেই, কিন্তু না 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 আমি যতটুকু বুঝি ওখান থেকে না না অবশ্যই আমি নিজেও মুসলমান, আমি জাস্ট একটু বলি হাসনাত কাইয়ুম যে নবী মসজিদে বসে সামাজিক কাজ করতেন, এমনকি বিচার কাজও করেছেন যতটুকু জানি আমার ক্ষুদ্র জ্ঞানে। সেই উদাহরণ টেনে যদি এখন মসজিদে কোনো একটি ধর্মীয় রাজনৈতিক দলের কার্যক্রম চালানো হয়, সেটা কতটুকু যুক্তিযুক্ত? কারণ এখন মসজিদে কেবল কোনো একটি রাজনৈতিক দলের অনুসারী মুসলিমদের নয়, বরং যারা ইসলামী রাজনীতি করে না কিন্তু নিয়মিত ধর্মচর্চা করেন, নামাজ পড়েন, তারাও তো আসলে সেই মসজিদের আওতাভুক্ত। তারা দান অনুদান দিয়ে মসজিদ তৈরি করেন, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু মসজিদে দান দেন, আবার কখনো কখনো সরকারি অনুদানও থাকে। তাই মসজিদে সমাজের সব ধরনের মানুষের অংশগ্রহণ থাকে। তেমন একটি প্রতিষ্ঠানে কেবল ধর্মীয় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা কি আসলে মসজিদকে বিভেদের কেন্দ্রে টেনে আনা কিনা? এতে করে মসজিদের পবিত্রতা ও মসজিদ কেন্দ্রিক সামাজিক বন্ধন নষ্ট হওয়ার আশঙ্কা থাকে কিনা? মসজিদের বাইরে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর কার্যক্রম যদি পরিচালনা করে তাতে সমস্যা কোথায়? আমি কেন এই প্রশ্নটা করছি, উপদেষ্টা মাহফুজ আলম আরেকটা কথা বলেছেন যে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে। তিনি কেন এটা বললেন, মানে দুটোর আসলে কানেকশন খুঁজতে চাচ্ছি আমি। আমার যেটা মনে হচ্ছে, আমিও ওনার মতো আসলে ধর্মীয় বিষয়টা যে আমি খুব ওয়াকিবহাল এরকম না, কিন্তু একজন মানুষ হিসাবে, জন্মগত মুসলমান হিসাবে এই বয়স পর্যন্ত আসার ভেতর দিয়ে যে সমস্ত জিনিস বুঝি, তাতে আমার কাছে মনে হয় যে আমাদের একটা মানে আমাদের এই 53 বছরের যে শাসনকাল কিংবা আরও আগে থেকে এটার একটা বড় রকমের হাতিয়ার হয়েছে যে এই শাসনটা জারি রাখার, বিভাজনটাকে আসলে কত বেশি জিয়ে রাখা যায়। আর বিভাজনের বাইরে জায়গা রাখার আসলে কতগুলো চেষ্টা করা হয়। আমরা কতগুলো জায়গাকে বলি লাস্ট রিসোর্ট, আমরা যারা ওকালতি করি তারা বলি যে আসলে বিচার অঙ্গনটাকে অন্তত রক্ষা করতে হবে। যারা আসলে আমাদের মানে প্র্যাকটিক্যাল ধর্মচর্চাটার যার মধ্যে প্রতিনিয়ত বা প্রতিদিনের চর্চার মধ্যে যারা আছে তাদের জন্য এরকম কতগুলো ব্যাপার থাকে যে আসলে ধর্মীয় যে জায়গাগুলিতে বিশেষত তাদের সময় কাটে, সেইখানে আসলে একটা ধর্মীয় রাজনীতি মানে তো এরকম না যে বাংলাদেশে একটা মাত্র ধর্মীয় রাজনৈতিক দল আছে। যতগুলি ধর্মীয় রাজনৈতিক দল আছে তারাও তো সবাই একমত না, এবং তাদের মধ্যে আসলে বিভিন্ন রকমের বিভেদ আছে। এখন আমরা যেটা আকাঙ্ক্ষা করি যে কিছু কিছু জায়গা অন্তত বিভেদের বাইরে থাকুক, তার মধ্যে বিচারালয়ের কথা মনে করি, প্রশাসনকে মনে করি যে দলীয় নিরপেক্ষ থাকুক, এবং এগুলির মধ্যে সবচেয়ে বেশি যেটা আসলে আমাদের সেন্টিমেন্টকে, যেখানে ধরেন আমাদের সেন্টিমেন্টের এগেনস্টে গেলেই আমরা সবাই মিলে ক্ষুব্ধ হই, সেটা হচ্ছে ধর্ম এবং ধর্মীয় স্থান। মসজিদ হচ্ছে তার একটা খুবই সফট কেন্দ্র। আমি ভাইয়ের সাথে খুব সিরিয়াসলি দ্বিমত করি আর কি, যে যখন একটা রাজনৈতিক ব্যাপারকে আসলে ধর্মীয় উপাসনালয়ে নেওয়া হয়, তো এক একটা ধর্মীয় বক্তব্য যেটা রাজনীতির সাথে সংশ্লিষ্ট,
খুব স্বাভাবিকভাবে তার প্রধানত ইহজাগতিক বীরত্ব এখানে না আসে। ধর্মের মধ্যে পারলৌকিক জায়গাটা যতটা প্রধান, রাজনীতির মধ্যে ইহলৌকিক বিষয়টা সেরকম প্রধান। এখন রাজনৈতিক আলোচনাটাকে যখন আসলে ধর্মের এরকম জায়গায় নেওয়া হবে, তখন এই বিভাজনগুলি এইরকম জায়গায় যেতে পারে যেখানে আপনার জন্য নিরপেক্ষ কোনো জায়গা আসলে থাকছে না। সেইটা একটা আমার কাছে মনে হয় যে একটা বড় রকমের অশনি সংকেত। আমাদের সবারই উচিত হচ্ছে যে কিছু কিছু জায়গাকে বিভেদের ঊর্ধ্বে রাখার চেষ্টা করা। সব কিছুতেই আমাকে জিততে হবে, সব জায়গাকেই আমার নিয়ে নিতে হবে, প্রধান বিচারপতিকে আমার দাস করে ফেলতে হবে, মানে মসজিদকে আমার অফিস বানায় ফেলতে হবে। এগুলি থেকে যদি আমরা বাইরে আসতে পারি তাহলে একটু ভালো হয়। অ্যাডভোকেট হাসনাত কায়েম, আরেকটু জাস্ট যোগ করতে চাই, তথ্য উপদেষ্টা আরেকটি কথা বলেছেন ওই বক্তব্যে যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ এবং সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগোবে। তিনি বলেন দেশে 90 থেকে 92% মুসলমানের মধ্যে বিভিন্ন তরিকা আছে, তাদের মধ্যে কিভাবে সমন্বয় করা যায় আজ পর্যন্ত রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেননি, বরং কেউ কওমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করে নিয়েছেন। রাজনীতিতে বিরতি নিয়ে একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি। আকবর হোসেন, চটপট দুটি প্রশ্নের উত্তর একটু আপনার কাছে জানতে চাই। প্রথম প্রশ্নটির উত্তর আগে নিয়ে নেই। প্রথম প্রশ্নটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে 15 দিন ব্যাপী আত্মরক্ষামূলক প্রশিক্ষণটি আসলে কি, একটু বিস্তারিত বলবেন। তথ্য প্রযুক্তি বা অন্য কোনো দক্ষতা না বাড়িয়ে জুডো, কারাতে, তায়কোন্ডো, শুটিং বিষয়ে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ আসলে কেন? এটার ব্যাখ্যাটা অবশ্য তথ্য যারা এটা আয়োজন করেছেন তারাই দিতে পারবে। তবে আমার মনে হয় যে কোনো ধরনের এটা একটা স্কিল, মানে যে কথাগুলো আপনি বললেন যে কোনো মন্ত্রণালয় যেহেতু তারা যুবকদেরকে নিয়ে ডিল করে, তাদের অনেক প্রজেক্ট, তাদের অনেক কর্ম পরিকল্পনা, এক্ষেত্রে তারা যদি মনে করে যে কোনো বিশেষ ক্ষেত্রে বা কোনো বিশেষ কিছু বিষয়ে যুবকদের স্কিল থাকা দরকার এবং সেটা যদি স্বল্প পরিসরে শুরু করা যায় তাহলে এটা মন্দ না। আমার কাছে মনে হয় কি যে কোনো ট্রেনিং যেটা পজিটিভ, আপনি যেটা বলছেন সেটাও ঠিক যে হ্যাঁ তথ্য প্রযুক্তি খাতে না বাড়িয়ে, মানে আমি যেটা বুঝতে চাচ্ছি আকবর হোসেন, 28 কোটি টাকা ব্যয় করে হঠাৎ করে এই প্রশিক্ষণের মানেটা কি? মানে আমাদের তো বেশিরভাগ জনশক্তি বিদেশে রপ্তানি হয়, সেই কারণে যুবকদের নানান ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণটার পারপাস কি, কি কারণে? যুবকদের নানা রকম প্রশিক্ষণ দেওয়া হয় সেটা ঠিক, এবং আপনি দেখবেন যে বাংলাদেশে এখন সম্ভবত প্রায় প্রতিটা উপজেলাতে কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নানা ধরনের ট্রেনিং ইনস্টিটিউট এই ধরনের বিষয় আছে। এখন যারা এই উদ্যোগটা নিয়েছে, আমি ওইটা দেখলাম, আপনার মতে আমি মিডিয়াতে দেখেছি, যদি যেটা আমি বললাম যদি স্পেশালাইজড কোনো কিছুতে তারা কিছু লোককে ট্রেন করতে চায়, এটা তারা কেন করছে সেটা তারা ব্যাখ্যাটা দিতে পারবে। কিন্তু আমার মনে হয় যে এটা একেবারে যে কোনো ট্রেনিং স্কিল এটা খুব খারাপ বিষয় বা সেটা করা যাবে না, ব্যাপারটা হয়তো তা। আপনি টাকার অঙ্ক তুলেছেন, এটা ঠিক যে আমাদের দেশে যেহেতু এটা ট্যাক্স পেয়ার্স মানি, জনগণের করের অর্থ দিয়েই আমরা এসব কিছু পরিচালিত করি, যে কোনো প্রজেক্ট হোক বা যে কোনো সরকারের কর্ম পরিকল্পনা হোক, সেটা কোন খাতে নেওয়া হচ্ছে, কেন নেওয়া হচ্ছে, সেটার একটা চুনচেরা বিশ্লেষণ সবসময় আরো বেশি স্পষ্ট হওয়া দরকার। জি 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 আকবর হোসেন, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজ এক আলোচনা সভায় প্রেস সেক্রেটারি বলেছেন আমরা অবশ্যই এমন কোনো বইমেলা চাই না যেখানে 40% বই হচ্ছে একটা লোকের উপরে। এমন একটা বইমেলার সময় গিয়েছে, সামনে আপনি বই দেখবেন সবই হচ্ছে শেখ পরিবারের বই। উনি টুঙ্গিপাড়ার পুকুরের পাশে বসে আছেন, সেটা নিয়েও একটা বড় বই কেউ লিখে ফেলেছে। ওই বইগুলো ছিল কোনোভাবে প্রতারণা করে কিছু টাকা পয়সা কামানোর জন্য। শফিকুল আলম সাহেব আরও বলেছেন যে আমরা এমন একটা বইমেলা চাই যে বইমেলায় আমাদের সব মানুষের বই থাকবে, আমরা যারা বই লিখি যে যেটাই লিখুক না কেন, যে কোনো ভিন্ন মতের লেখাই থাকুক না কেন, সবার বই যেন বইমেলায় থাকে। পাঠক বেছে নেবেন উনি কি যেটা পড়তে চান, যে বই তাকে টানে উনি ওই বইটা কিনবেন। যে বিশেষ পরিবারের বইয়ের কথা তিনি বললেন, সেই বইগুলো সামনের বইমেলায় থাকবে, তো পাঠক তো সেই বইগুলোও কোনো না কোনো পাঠক পড়তে চাইতে পারে। সেগুলো থাকবে কিনা সেটা তো যাদের প্রকাশক তারা হয়তো সেই সিদ্ধান্ত নেবেন, কিন্তু উনি যে কথাটা বলেছেন, যে প্রেক্ষাপটে বলেছেন, এটার কনটেক্সট হচ্ছে, দেখুন আপনারাও হয়তো মনে থাকবে, আপনারা সবাই জানেন একসময় বইমেলাটা শুধু বাংলা একাডেমি প্রাঙ্গণেই হতো।
এবং গত মনে হয় 7 বছর ধরে বা তার কিছু সময় কম বেশি হবে এটা এখন সোহরাওয়ার্দী উদ্যানেও এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে। সিদ্ধান্তটা একেবারে খারাপ না, যেহেতু প্রকাশনার সংখ্যা বেড়েছে, অনেক লোক বইমেলায় আসে, কিন্তু আপনি দেখবেন যে বইমেলার মূল চত্বরটা কিন্তু বাংলা একাডেমি, ওই চত্বরটাই। এবং সেখানে আপনি খেয়াল করবেন গত 16-17 বছর ধরে যেটা হয়েছে, ওই পুরো চত্বরটা দখলে ছিল আওয়ামী লীগ এবং তাদের পরিবার সংশ্লিষ্ট, তাদের দল সংশ্লিষ্ট নানা রকম ভুইফোর, যত তারা সেখানে বসতে পারত। বাংলাদেশে যারা লিডিং পাবলিশার তারা কিন্তু কখনো ওই চত্বরে জায়গা পায়নি, এটা আপনি নিচেও দেখেছেন। আমি তখন সাংবাদিক ছিলাম, আমি তো খুবই এক্সটেন্সিভলি দেখেছি। তো তার মানে কি, আপনি বইমেলার মূল জায়গাটাকে সেখানে এটাকে একটা কোটার ভিত্তিতে নিয়ে যে এখানে শুধু তারাই থাকবে, অন্য কেউ থাকবে না, এবং সেই জায়গাগুলোকে প্রমোট করা হতো, আর বাকিরা থাকতে হচ্ছে অন্য জায়গায়। এখন এবারকার গতবারের যে বইমেলা অনুষ্ঠিত হয়েছে, আপনারা সেখানে দেখবেন যে বাংলা একাডেমি প্রাঙ্গণে কিন্তু মূলধারার অনেক পাবলিশাররা তাদের স্থান পেয়েছে। এটাও আপনার মনে থাকবে যে আমরা দেখেছি যে ছাত্রলীগের সভাপতি একটা তথাকথিত বই লিখেছে, কিংবা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা তথাকথিত বই লিখেছে, সেই বইয়ের জন্য প্রতিদিন মেলায় তাদের ছাত্রলীগ আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়ে এই বইগুলো কেনা কিন্তু বাধ্যতামূলক ছিল তাদের সংগঠনের তরফ থেকে, এবং তারা কিন্তু ছিল। এবং মেলায় গিয়ে আপনি মেলায় কোনো যতটা না আপনি এখানে কালচারাল এনভায়রনমেন্ট পাবেন, তার সাথে মেলায় ছিল একটা পলিটিক্যাল এনভায়রনমেন্ট। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। আমি একবার বাংলায় তখন একটা ডিএমপি কমিশনার, তিনি মেলা ভিজিট করতে গেলেন, সিকিউরিটি দেখতে গেলেন। আমি তার অবস্থা দেখে খুব অবাক হলাম। সেই ডিএমপি কমিশনার যখন মেলা প্রাঙ্গণে ঢুকলেন, তার পেছনে অন্তত 300 পুলিশ তাকে ঘিরে ধরেছে, নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাংলাদেশের আমি তৎকালীন রাষ্ট্রপতি বা তারাও এত সিকিউরিটি পেতেন কিনা সেরকম একটা বিষয়, একটা প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বইমেলাটা হয়ে গেছিল কারা? আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোক। তার মানে আকবর হোসেন, সময় তো খুব কম, আমি একটু উপসংহার টানি যে সকলের হবে। জি জি, বইমেলা সকলের হবে আপনি বলছেন। ব্যারিস্টার SM শাহরিয়ার কবির, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতাল সহ বিভিন্ন সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জাতীয় নির্বাচনের দায়িত্ব না দেয়া বিএনপির অযৌক্তিক ও অমূলক দাবির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন, এবং তিনি বলেছেন গত 23 অক্টোবর দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি নির্বাচন কমিশনের প্রতি যে কথা বলেছে সেটা তাতে জামায়াতে ইসলামী উদ্বেগ প্রকাশ করছে। যে প্রতিষ্ঠানগুলো না বিএনপির উদ্বেগ, বা বক্তব্যের শুরুতে আপনিও বলছিলেন যে বিএনপি উদ্বেগ প্রকাশ করেছে, সেগুলো তো জামায়াতে ইসলামের প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের মানুষ মোটামুটি চিনে, যদি সেগুলো সেবামূলক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান, কিন্তু দেশের মানুষের কাছে তো রাজনৈতিকভাবে নিরপেক্ষ চরিত্র সেগুলো নেই। তাতে করে তারা ইলেকশন ডিউটি পালন করলে সেটা কি আসলে নিরপেক্ষ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার যদি কোনো প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের ন্যূনতম ডাউট থাকে, সেটা ইসলামী ব্যাংক হোক, ইবনে সিনা হোক, হোয়াটএভার, তাদের নির্বাচনে যাওয়া উচিত না। এটা আমার পার্সোনাল মত, আমি আবার বলতেছি। কারো সম্পর্কে সেটা খালি এটা না, যদি বিএনপির ড্যাবের কোনো ডাক্তার তাকে নিয়োগ দেওয়া হয়, না, তারও যাওয়া উচিত না। সো আমি এটাকে সমর্থন করি যে এটা হতে হবে সর্বজনীন। আর আমাকে 1 মিনিট সময় দিতে হবে আগের কোশ্চেনের। 1 মিনিট। যেটা শোনেন, আমাদের দেশে যে মসজিদ তৈরি হয়েছে সেখানে কিন্তু ইসলামিক যে অন্য কাজ সেগুলো হয়নি। আমরা মসজিদকে করছি খালি নামাজ পড়ার জন্য। যদি এই প্রেক্ষিতে আমরা বলি যে খালি ওয়ারশিপ করব, নামাজ পড়বো খালি, তাহলে মসজিদে রাজনৈতিক আলাপ করাটা না করাটাই শ্রেয়। কিন্তু আমাদের একটা দ্বিচারিতা আছে। ইলেকশনের আগে আপনি কি করতেছেন? মাজার হেজাব দিচ্ছেন। ইলেকশনের আগে আপনি কি করতেছেন? শাহজালালের মাজার জিয়ারত করে অথবা বায়েজিদ বোস্তামির মাজার জিয়ারত করে আপনি কি রাস্তায় নামতেছেন, আপনি হাতে তসবিহ নিয়ে আছেন, কেউ ওমরাতে যে তারপরে এসে রাজনীতি। সো এটা দ্বিচারিতা। আমাদেরকে ঠিক করতে হবে আমরা ইসলামিক ইনস্টিটিউশনকে সমাজে কাজে লাগাবো না ওখানে খালি নামাজ পড়বো। যদি খালি নামাজ পড়ি তাহলে ওখানে রাজনীতি যাওয়ার দরকার নাই। আর যদি সামাজিক প্রতিষ্ঠান হয় তাহলে ওখানে রাজনীতি কেন, ওখানে দাতব্য প্রতিষ্ঠান থেকে সব কিছুই থাকবে। সো
আই থিংক আই মে ক্লিয়ার। জি জি, এস এম সাইফ মুস্তাফিজ, আসলে বাকি তিনজন গেস্ট কেউই 1 মিনিটের বেশি সময় নেন না, সময় আসলে নেই। এস এম সাইফ মুস্তাফিজ, আপনাদের দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন জামায়াত গণমানুষের দল নয়, জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ উপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে। ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আপনাদের সাথে তো জামায়াতও মাঠে ছিল, তাহলে কেন এই ধরনের দাবি এখন করছেন? দেখুন, আসলে এটা ওনার তো ব্যক্তিগত বক্তব্য, তবে আমি যেটা মনে করি কেমন পার্সপেক্টিভ এসে বলেছে 5 তারিখের পরে অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি যে জামাতের আমির সাহেব বলেছিলেন যে তাদের প্রতি কিন্তু একটা সফট, যে আমরা তাদেরকে মাফ করে দিয়েছি। এবং রিসেন্ট টাইমসে আমরা দেখতে পাচ্ছি তাদের যেগুলো নির্বাচনী প্রচারণা বা বিভিন্ন জায়গায় যে সভা সমাবেশ করছে, সেখানে কোনো না কোনোভাবে তারা আওয়ামী লীগকে একরকম প্রাসঙ্গিক করছে। তাদের যারা সাপোর্টার তাদেরকে বলছে আপনারা আমাদের কাছে নিরাপদ। আবার কিছু কিছু জায়গায় বৈঠকও হচ্ছে, আমরা যেটুকু জানতে পারছি। তো সার্বিকভাবে আসলে আওয়ামী লীগকে একরকম মানে শেল্টার দেয়া, এটা তো আসলে এই মেসেজটাই দিচ্ছে। এবং সামগ্রিকভাবে আওয়ামী লীগও পুনর্বাসিত হওয়ার সুযোগ খুঁজছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে। তো সেই জায়গা থেকে যদি জামাত এই কাজটা করে, তাহলে তো তারা আসলে ইতিহাসের একদম মানে গাদ্দার হিসেবে কাউন্ট হবে। এবং আমরা চাই না যে আসলে কোনো রাজনৈতিক দল, জামাত বা বিএনপি, কেউ আসলে কাজটা করুক। জি, শেখ রবিউল আলম, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, যদি আমাদের সরকার পরিচালনার বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন, জনগণ দায়িত্ব দেয়, তবে আমরা বাংলাদেশের শতকরা 90% মুসলমানের দেশে ধর্ম ও নৈতিকতা শিক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে পদ সৃজন করে সেখানে নিয়োগের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় গেলে ধর্মীয় শিক্ষকদের পদ সৃষ্টি করবেন, সেটা অবশ্যই নিঃসন্দেহে ভালো ঘোষণা। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের দাবিও কিন্তু আছে মাত্রে, সেটা নিয়ে বিএনপির অবস্থান কি? সেটাও প্রয়োজনে বিএনপি করবে, কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে কি করে, মানে নৈতিকভাবে সমৃদ্ধ করে, তো সেটার প্রয়োজন রয়েছে। এবং বিএনপি তো ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, সব ধর্মের সহাবস্থানে বিশ্বাস করে, যার জন্য বিএনপি এটা ওন করে এবং সেটা করতে চায়, ধর্মীয় শিক্ষক নিয়োগ। পাশাপাশি আপনার সংস্কৃতি মনা মানুষ, মননের একটা উৎকর্ষ পরিবর্তন বিএনপি চায়, সেখানে সঙ্গীত শিক্ষারও প্রয়োজন রয়েছে। কারণ শানিত মানুষ, আপনি প্রতিভাবান সাংস্কৃতিক অঙ্গন, এটা ছাড়াও কিন্তু জাতি সমৃদ্ধ হয় না, বিশ্ব অঙ্গনে দেশকে নেতৃত্ব দিতে পারে না, সেটারও প্রয়োজন আছে, সেটাও বিএনপির বিবেচনা রয়েছে। আমি একটা কথা একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আকবর হোসেন সাহেবের বক্তব্য আমি শুনেছি, উনি তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যথার্থ বুঝেছে, কিন্তু অন্যান্য কিছু রাজনৈতিক দলের এখানে বক্তব্য আছে, তারা শুধু অন্তর্বর্তীকালীন সরকার মানে ওনাদের দাবি আদায়ের সরকার মনে করেন। অন্তর্বর্তীকালীন সরকার কোনে কিছু কিছু রাজনৈতিক দলের শুধুমাত্র দাবি আদায়ের সরকার না, রাষ্ট্র ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন তারা জানেন, বোঝেন এবং করছেন। এখন তাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করা, সুষ্ঠুভাবে সব দলের সমান সুযোগ নিশ্চিত করা, সেই লক্ষ্যেই এগোচ্ছেন। অতএব আমার মনে হয় সঠিক ট্র্যাকেই আমরা আছি জাতি হিসাবে। মসজিদ মনে রাখা দরকার ইবাদতালয়, এখানে রাজনৈতিক আলোচনা না হওয়াই ভালো। মসজিদে যিনি কথা বলবেন তিনিও কিন্তু নির্দিষ্ট করা আছেন একজন ইমাম। সব রাজনৈতিক দল যদি একই দিনে মসজিদে গিয়ে তার মতো বক্তব্য দিতে চায়, তাহলে ওটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ে আরও ভয়ঙ্কর একটা জায়গায় পরিণত হবে। সে জায়গায় আমাদের রাজনৈতিক দলগুলি যাওয়া উচিত না, মসজিদটাকে ইবাদতালয় রাখা উচিত। রাজনৈতিক বক্তব্য ইনডোরে আউটডোরে রাজপথে সব জায়গায় দেওয়ার সুযোগ আছে, সেখানেই করা শ্রেয়। তা না হলে মানে একই মসজিদে গিয়ে একাধিক রাজনৈতিক দল তার বক্তব্য দিতে গেলে তো দ্বন্দ্ব সংঘাত হবে, মসজিদের পবিত্রতা থাকবে না। এ ব্যাপারে আমাদের সিরিয়াস হওয়া উচিত। একটা কথা বলে শেষ করব, ভাই বলছিলেন যে বিএনপির একটা রাজনৈতিক দল নিষিদ্ধের ক্ষেত্রে তাদের আপত্তি রয়েছে। নো, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার, গণতন্ত্রের জন্য অপরিহার্য নয়। তার নিষিদ্ধর ব্যাপারে সরকার যে পদক্ষেপ নিয়েছে আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আমরা সেটা চেয়েছি। 14 দলের নিষিদ্ধর ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণ যদি সরকার করে, আমাদের সমর্থন রয়েছে। মনে রাখা দরকার, জামাত নিষিদ্ধ হয়েছিল, তখনও আমাদের প্রতিবাদ ছিল, কারণ একটি রাজনৈতিক দল চাইবে আর আরেকটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে, সেটা ভালো ফল দেয় না। জামাতের ক্ষেত্রেও তা হয়নি। আর যদি আপনি মানবতা বিরোধীর অপরাধের জন্য চূড়ান্ত প্রমাণ দিয়ে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হয়, সে সহযোগিতা আমাদের আছে, কিন্তু সেই আতঙ্ক তো জামাতও নিষিদ্ধ হওয়ার জন্য আছে, কারণ 70-এর স্বাধীনতার সংগ্রামে জামাতের বিরুদ্ধে মানবতা বিরোধী লঙ্ঘনের অপরাধ আছে, সে কারণে আগামী তো জামাত নিষিদ্ধ। আগামী কোন পর্বে আলোচনা করব। এবং 14 দলের যে নিষিদ্ধের ব্যাপারটা, নির্বাচন যতটা যেভাবে চান এভাবে কি আপনারা? হ্যাঁ চাই, অবশ্যই চাই, কিন্তু আইনি প্রক্রিয়া এই চাওয়া পাওয়া বিচার করার নতুন আইন হয়েছে, একটা এজাহার করেন, তারপর অস্থায়ী
স্থায়ীভাবে নিষেধ বিচার করেন, তারপর জামাত ইসলামের কথা বলেন। স্থায়ীভাবে নিষেধ করেন, আমার সহযোগিতা। এটা আমার শো, আমাকে কথা বলতে দিতে হবে। আমি হাসনাত কায়ুমের সাথে শেষ প্রশ্নের উত্তর তার কাছ থেকে নিতে চাই। হাসনাত কায়ুম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা দেখছি 3টি রাজনৈতিক দলকে সরকার খুশি করার চেষ্টা করছে, তাদের চাপে সরকার দিশেহারা, আমিও তাদের এই 3টি রাজনৈতিক দলের চাপে দিশেহারা। তো অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হতো। এই সরকার দিশেহারা হয়েও কি দল 3টাকে আসলে খুশি করতে পারছে? আমার মনে হয় না। আমি মঞ্জুর সাথে তো ধরেন, এটা মঞ্জু যেভাবে রেটরিক আকারে বলছে এটা তো তার বক্তব্য। তো এইটা সত্য যে ধরেন এই সরকার অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের সাথে এবং এই 3টা দলের সাথে যে আচরণ, এই আচরণের মধ্যে আসলে কোনো সমতা রাখতে পারে নাই। তারা এই 3টা রাজনৈতিক দলকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে একটা বাজে আসলে দৃষ্টান্ত স্থাপন করেছে। এটা ভালো হয় নাই এবং এটার জন্য তাদের, আমি অন্য কোথাও সম্ভবত প্রথম আলোর সাথে বলছি, এটার জন্য তাদেরকে ভবিষ্যতে আসলে দায়ী হইতে হবে এবং তার দায় বহন করতে হবে। কিন্তু যেটা দিশেহারা হওয়াটা কোনোভাবেই ধরেন, রাজনৈতিক দল দিশেহারা হইলেও কোনো দেশের কোনো লাভ নাই, সরকার দিশেহারা হইলে তো কোনোভাবেই আরও বিপজ্জনক ব্যাপার। আমি যেটা মনে করি যে আমি এই সরকারকে অদক্ষ বলি। এখনো পর্যন্ত ওনারা যেভাবে বলে যে অমুকের বিরুদ্ধে তমুকের অভিযোগ, তুলনামূলকভাবে আমরা যেটা দেখি আমাদের মধ্যে যে মানুষদের আমরা চিনি, তারা রাজনৈতিকভাবে অদক্ষ। রাজনৈতিক সরকার পরিচালনার ক্ষেত্রে যতটা অদক্ষ, ততটা খারাপ মানুষ যেভাবে তারা বলতে চায়, আমার এটা মনে হয় না। আমি বরং বলতে চাই যে রাজনৈতিক দলগুলি বড়, ওনারা তো বড় ছোট করছেই আর কি, বড় রাজনৈতিক দলগুলির যে ধরনের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সরকারকে যতটা সহায়তা করা দরকার ছিল, এবং যে সহায়তা করলে সরকারের অদক্ষতা অনেকটা কমে আসতে পারত এবং জাতি হিসাবে আমরা কিছু সংকটকে অতিক্রম করতে পারতাম, তারা নিজেদের দলীয় স্বার্থে সেটাকে বিসর্জন দিয়ে ক্ষতি করছে। সেটা করেনি। এখন বললে না আরো অনেকে কথা বলতে যাবে। আজকে এক লাইন প্লিজ, এক লাইন। এটা অরাজনৈতিক প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আজকে মানে ফার্মগেট মেট্রো রেলে হচ্ছে একটা বিয়ারিং প্যাড পরে একজন পথচারী মারা গেছে, এবং এই যে ব্যাপারগুলো যে মানে মেট্রো রেল, পদ্মা সেতু, এই যে উন্নয়নের যে বুলি দেখানো হয়েছে এবং এটার যে নির্মাণ খরচ, নির্মাণের যেসব জায়গাগুলো ব্যবহার করা হয়েছে, যেই উপাদান ব্যবহার করেছে, সেগুলো যে আসলে টেকসই না, সেই ব্যাপারগুলো আমার মনে হয় যে আলোচনা আসা উচিত। সাইফ মোস্তাফিজ, আপনি না বললেও এটা দিয়ে আমি আসলে শেষ করতাম। মেট্রো রেলের বিয়ারিং প্যাড মাথায় পড়ে আজ রাজধানীতে পথচারী নিহত হয়েছে। হয়তো স্বাভাবিক মৃত্যুই এই দেশের জনগণের সবচেয়ে বড় চাওয়া, মানে শান্তিতে বাঁচতে চাওয়ার চেয়ে শান্তিতে মরতে চাওয়াই কি আমাদের প্রধান চাওয়া কিনা, সেই প্রশ্ন রেখে গেলাম। রাজনীতিতে বিরতি শেষ বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবার দেখা হবে।